আজকে যেটা তাদের পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে আগের ক্লাসে পড়েছি আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডস। অ্যারোমেটিক কম্পাউন্ডসের পরে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা পুরোপুরি অ্যারোমেটিক কম্পাউন্ডের বিক্রিয়া। এই জন্য আগের ক্লাসে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড সম্বন্ধে জেনারেল আইডিয়া দেখেছি। অ্যারোমেটিক কম্পাউন্ডের পরে এর উপরে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এই কনসেপ্টটা ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা পুরোপুরি এটা ক্লাস 12-এর জন্য একটা ফাউন্ডেশনস, এবং এইটার উপরে আইআইটি জেই মেন WBJEE নিটের উপর অনেকগুলো কোয়েশ্চেন্স আছে এখান থেকে, এবং এইটা হচ্ছে ফাউন্ডেশন অফ অর্গানিক কেমিস্ট্রি। তো আজকের যে ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, এবং এইটা ঠিকভাবে ফলো করলে অনেকগুলো কোয়েশ্চেন্স আমরা বোর্ড এক্সাম ইনক্লুডিং ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সলভ করতে পারবো। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনস, এটাকে বাংলায় বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে হচ্ছে যে একটার পরিবর্তে আরেকটাকে নিয়ে আসা, এটা হচ্ছে প্রতিস্থাপন। অর্থাৎ কোনো একটা সিটে যদি বসে থাকে তার পরে যদি অন্য কেউ বসে, সেটাকে বলে প্রতিস্থাপন। তো এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি সেটা বুঝতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে ইলেকট্রোফাইল কি বা ইলেকট্রোফাইল কি। সেখানে দুটো মিনিমাম কনসেপ্ট আগে আমাকে জানতে হবে এই বিক্রিয়াটা করতে গেলে। একটা হবে ইলেকট্রোফাইল, আরেকটাকে পড়তে হবে নিউক্লিওফাইল। আগে আমি ইলেকট্রোফাইলটা জানবো। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা ইলেকট্রনের প্রতি যাদের আসক্তি থাকে। ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন, ফাইল মানে হচ্ছে অ্যাট্রাকশন। অর্থাৎ ইলেকট্রনের প্রতি যাদের অ্যাট্রাকশন থাকবে তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো। এবার কাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকবে, দুটো কেস এখানে আমরা ডিসকাস করব। অর্থাৎ ইলেকট্রনের প্রতি যাদের আসক্তি থাকবে তাদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল। বা যারা ইলেকট্রন লাভিং স্পিসিস তাদেরকে বলবো আমরা ইলেকট্রোফাইল। দুটো কেস এখানে হতে পারে। এক নম্বর কি? যাদের অক্টেট খালি থাকে, অর্থাৎ যাদের অষ্টক পূর্তি ঘটে না, তারা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আরেকটা হচ্ছে যারা পজিটিভ চার্জ, যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো। প্রথমত হচ্ছে যাদের অষ্টক পূর্তি ঘটে না, সহজ করে বললে যাদের শূন্য দ্বিকক্ষক থাকে, তারা সবাই ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ ইলেকট্রোফাইল হওয়ার জন্য কি দরকার? যাদের অষ্টপূর্তি ঘটবে না তারা, অর্থাৎ এক কথায় বলতে গেলে যাদের শূন্য দ্বিকক্ষক থাকবে তারা সবাই ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। এবার আমরা দেখব শূন্য দ্বিকক্ষক বা দ্বিকক্ষক কাদের থাকে। যেমন আমরা গ্রুপ 13 এর যে মৌলগুলো, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই যে মৌলগুলো 13 ব্লকের মৌলগুলো, যেমন ধরো বোরনকে নিই, তাহলে বোরনের একটা কম্পাউন্ডের নাম BF3। যদি BF3 কে আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বোরনের বাইরে বোরনের কটা ইলেকট্রন আছে? বোরনের সেন্ট্রালে 6টা ইলেকট্রন আছে। অর্থাৎ প্রত্যেকটা বোরনের বাইরে 3টে, প্রত্যেকটা বোরনে 1 করে দিয়েছি, আমরা টোটাল পড়ে 6টা ইলেকট্রন। অর্থাৎ অষ্টপূর্তি হওয়ার জন্য পরে দরকার আরো 2টো ইলেকট্রন দরকার। অর্থাৎ এখানে 2টো ইলেকট্রনের ঘাটতি আছে। অর্থাৎ এখানে BF3 এর অষ্টপূর্তি হওয়ার জন্য 2টো ইলেকট্রন দরকার। তাই এখানে বোরন কি হতে পারে? অন্য কারো কাছ থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই এখানে BF3 কে আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল বলতে পারি। একটু আগে যে বললাম যারা ইলেকট্রো লাভিং স্পিসিস, অর্থাৎ যারা ইলেকট্রন লাভার, যারা অন্যের কাছ থেকে গ্রহণ করতে পারে এক জোড়া,
এখানে BF3 কি করছে, BF3 বোরন অন্যের কাছ থেকে একজন ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ এর দুটো ইলেকট্রনের শর্ট আছে, অর্থাৎ দুটো ইলেকট্রনের ঘাটতি আছে। যেহেতু এখানে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, তাই এরা অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাই এখানে BF3 লুইস অ্যাসিড অথবা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে বেসিক্যালি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে কি আমরা আগেই জেনেছি অন্যের কাছ থেকে একজন ইলেকট্রন গ্রহণ করতে পারে, অর্থাৎ ইলেকট্রোফাইল যা লুইস অ্যাসিড একই জিনিস। এখানে এটা কি ধরনের ইলেকট্রোফাইল, এটাকে আমরা নিউট্রাল ইলেকট্রোফাইল বলবো, কারণ এখানে কোনো পজিটিভ চার্জ নেই, কোনো নেগেটিভ চার্জ নেই, নিউট্রাল অবস্থা আছে, সেজন্য এটাকে বলবো নিউট্রাল ইলেকট্রোফাইল। এবার আমি আরেক ধরনের ইলেকট্রোফাইল করবো, সেটা হচ্ছে ক্যাটায়ন ইলেকট্রোফাইল, অর্থাৎ যারা পজিটিভ চার্জ, যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। যেমন আমি যদি লিখি এখানে CH3 প্লাস NO2 প্লাস, যদি আমি এখানে CH3 প্লাসকে পর্যালোচনা করি তাহলে দেখে মনে হবে কি এখানে কার্বন হবে পজিটিভ আছে, কার্বনের ভ্যালেন্সি কত 4, তাহলে কার্বনের বাইরে এখানে ভ্যালেন্সি 4 নেই, এবং এর বাইরে 6টা ইলেকট্রন আছে, তাহলে অর্থাৎ 2 ইলেকট্রন শর্ট আছে ফ্রম অক্টেট, এবং এর চার্জ কি পজিটিভ চার্জ, সেই জন্য এটাকে আমরা কি বলবো ক্যাটায়ন ইলেকট্রোফাইল, অর্থাৎ এ অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। ঠিক একইভাবে হচ্ছে NO2 প্লাস, এটাও পজিটিভ চার্জ আছে এবং এ অন্যের কাছ থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা অন্যের কাছ থেকে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে তাদেরকে আমরা কি বলবো ইলেকট্রোফাইল। এবং অর্থাৎ দুই ধরনের ইলেকট্রোফাইল এখানে দেখলাম, একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল, একটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল। যাদের কোনো চার্জ থাকবে না তারা হবে নিউট্রাল ইলেকট্রোফাইল, আর যে চার্জ থাকবে তাদের হচ্ছে, যেমন এদের প্রত্যেকের মাথায় পজিটিভ চার্জ আছে সেজন্য এরা পজিটিভ ইলেকট্রোফাইল। কিন্তু এখানে আমরা বলে দিই, যদি আমি বলি Na প্লাস, এটাই কি আমরা ইলেকট্রোফাইল বলতে পারবো? এটাকে আমরা ইলেকট্রোফাইল বলতে পারবো না, কারণ এর অক্টেট খালি নেই, এর অক্টেট ফিলাপ আছে, সেজন্য এর চার্জ পজিটিভ হলেও কি এখানে, কারণ এর বাইরে 2, 8, 10 ইলেকট্রন অলরেডি হয়ে আছে, সুতরাং এ অন্যের কাছ থেকে একজন ইলেকট্রন গ্রহণ করতে পারবে না পজিটিভ ধাপ চার্জ করতেও। সেজন্য সমস্ত পজিটিভ চার্জ মানে কিন্তু ইলেকট্রোফাইল নয়। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যারা অন্যের কাছ থেকে একজন ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ যাদের ইলেকট্রনের ঘাটতি থাকবে, অর্থাৎ যাদের অক্টেট খালি থাকবে, তাদেরকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে চিহ্নিত করবো। আবার যদি আমি ডি ব্লক মৌল নিই, ট্রানজিশন মৌল নিই, যেমন আয়রন, যে কোনো ট্রানজিশন মৌল, জিঙ্ক, জিঙ্ক্লোরাইড, যে কোনো যদি কম্পাউন্ড নিই, এদের প্রত্যেকে কি থাকে শূন্য ডি কক্ষক থাকে। শূন্য ডি কক্ষক থাকার জন্য তারা কি করবে অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতা আছে, সেজন্য এরাও কি হবে, এরাও ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারবে। অর্থাৎ ট্রানজিশন মৌল যাদের শূন্য ডি কক্ষক থাকবে, যারা অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকেও আমরা কিন্তু ইলেকট্রোফাইল হিসাবে, কারণ এদের কি আছে শূন্য ডি কক্ষক আছে, সেজন্য এরাও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। অর্থাৎ এক কথা ইলেকট্রোফাইলের ডিফারেন্স কি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন মানে ইলেকট্রন, ফাইল হচ্ছে অ্যাট্রাকশন, অর্থাৎ ইলেকট্রনের প্রতি যাদের অ্যাট্রাকশন থাকবে তারাই হবে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি কাদের অ্যাট্রাকশন থাকবে, যাদের ইলেকট্রনের ঘাটতি থাকবে তাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন থাকবে, সেই জন্য এটা ডেফিনেশনটা এটাই। এবং ইলেকট্রোফাইল মানে হচ্ছে আরেকটা নাম হচ্ছে লুইস অ্যাসিড, এদেরকে কি বলবো লুইস অ্যাসিড, অর্থাৎ যারা অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদের লুইস অ্যাসিড বা ইলেকট্রোফাইল বলা হয়। এবার আর একটা জিনিস, অর্থাৎ এবং ইলেকট্রোফাইলকে আমরা ই প্লাস দ্বারা ডিফাইন করব। ই প্লাস দ্বারা আমরা এখানে জেনারেল টার্ম ই প্লাস দ্বারা আমরা ডিফাইন করব, কারণ ই প্লাস ই অফ ইলেকট্রোফাইল, প্লাস মানে হচ্ছে পজিটিভ, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, অর্থাৎ যারা অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ যারা ইলেকট্রন লাভিং স্পিসিস, তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বলবো। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে নিউক্লিওফাইল। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলের প্রচুর এক্সাম্পল আমরা পরবর্তীকালে দেখতে পাবো। ইলেকট্রোফাইলের টোটাল যে 30 ব্লকের মৌল BF3, AlCl3, এরা জিঙ্ক ক্লোরাইড, যে কোনো ট্রানজিশন মৌলের যৌগ যেগুলো তারপর FeCl3, জিঙ্ক ক্লোরাইড, কিং ক্লোরাইড, অর্থাৎ যে কোনো 13 ব্লকের মৌল এবং তাদের কম্পাউন্ডস আর ট্রানজিশন এলিমেন্ট এবং তাদের কম্পাউন্ডসগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আরেকটা এখানে টার্ম আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এর মানে কি, ফাইল মানে আমরা আগে জানছি ফাইল মানে হচ্ছে অ্যাট্রাকশন, আর নিউক্লিয় মানে এখানে নিউক্লিয়াসকে বলছে। তাহলে নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি যাদের অ্যাট্রাকশন আছে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে এদের ডেফিনেশন থেকে, এদের নাম থেকে বোঝা যাচ্ছে এদের ডেফিনেশনটা,
নিউক্লিয়াসের প্রতি যাদের অ্যাট্রাকশন থাকে তাদের বলা হয় নিউক্লিওফাইল। নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে হচ্ছে পজিটিভ চার্জ, অর্থাৎ ফোটন থাকে। যেহেতু নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের প্রতি কাদের অ্যাট্রাকশন থাকবে? পজিটিভ চার্জের প্রতি ইলেকট্রনের অ্যাট্রাকশন থাকবে। অর্থাৎ পজিটিভ চার্জের অর্থাৎ যারা ইলেকট্রনের প্রতি যাদের অ্যাট্রাকশন আছে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি যাদের অ্যাট্রাকশন আছে তাদের বলা হয় নিউক্লিওফাইল। নিউক্লিয়াস পজিটিভ চার্জ, নিউক্লিয়াসের প্রতি কাদের অ্যাট্রাকশন থাকবে? যাদের যারা ইলেকট্রন রিচ হবে, অর্থাৎ যাদের ইলেকট্রন বেশি থাকবে তাদেরই নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন থাকবে। অর্থাৎ এবং নিউক্লিওফাইলকে NU দ্বারা ডিফাইন করা হয়। নিউক্লিওফাইলকে NU দ্বারা ডিফাইন করা হয়। এখানেও নিউক্লিওফাইল কাদেরকে বলবো? তাহলে নিউক্লিওফাইল মানে হচ্ছে যারা নিউক্লিয়াস লাভিং স্পিসিস, অর্থাৎ যারা নিউক্লিয়াসকে ভালোবাসে। অর্থাৎ কারা ভালোবাসে? নিউক্লিয়াস পজিটিভ চার্জ, কারা নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন থাকবে? নিউক্লিয়াসের প্রতি তাদের অ্যাট্রাকশন থাকবে, ইলেকট্রন রিচ হবে, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে প্রয়োজনের তুলনায়। যেমন কারা? অল নেগেটিভ আয়ন্স, যেমন অল নেগেটিভ আয়ন্স, যেমন Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, Cn মাইনাস, এরা সবাই হচ্ছে অ্যানায়ন্স এবং প্রত্যেককেই এক্সট্রা ইলেকট্রন আছে, অর্থাৎ প্রত্যেককেই ইলেকট্রন রিচ, অর্থাৎ এরা প্রত্যেককেই নিউক্লিওফাইল। কারণ এরা পজিটিভ জিনিসের প্রতি অ্যাট্রাকশন এদের অ্যাটাক করতে পারবে প্রত্যেককেই, কারণ প্রত্যেকে এক্সট্রা ইলেকট্রন আছে। অর্থাৎ যে কোনো নেগেটিভ চার্জ তারা অন্যকে ইলেকট্রন দান করতে পারবে, তাদের বলা হয় নিউক্লিওফাইল। এবং এদেরকে কি বলা হয়? অ্যানায়নিক নিউক্লিওফাইল। আরেক ধরনের নিউক্লিওফাইল আছে যাদের কোনো চার্জ থাকবে না, যাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, অর্থাৎ আরেক ধরনের ইলেকট্রোফাইল হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল। অর্থাৎ নিউট্রাল নিউক্লিওফাইল কারা? যাদের নিঃসঙ্গ এক্সট্রা ইলেকট্রন আছে, অর্থাৎ লোন পেয়ার আছে। লোন পেয়ার কাদের আছে? যেমন কার্বনে, আমি কি বলেছিলাম, কার্বনের পরের যে মৌলগুলো নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, এদের কি নাইট্রোজেনের 1 পেয়ার লোন পেয়ার এক্সট্রা থাকে, অক্সিজেনের 2 পেয়ার, হ্যালোজেনের 3 পেয়ার। অর্থাৎ যাদের সেন্ট্রাল মৌল অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, তারা প্রত্যেকেই কি হবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কারণ তাদের এক্সট্রা ইলেকট্রন আছে। যেমন কারা? জল, এদের 2 ইলেকট্রন এক্সট্রা আছে কিন্তু কোনো চার্জ নেই, অর্থাৎ এই দুটো নিঃসঙ্গ ইলেকট্রন অন্যকে দান করতে পারবে, অর্থাৎ এরা নিউক্লিওফাইল, নিউট্রাল নিউক্লিওফাইল। তারপরে যে কোনো, যেমন অ্যামোনিয়া, একটা নিউক্লিওফাইল, একটা নিঃসঙ্গ ইলেকট্রন আছে অন্যকে দান করতে পারবে, তারা হবে নিউক্লিওফাইল। এদেরকে আবার কি বলতে পারে? এটা আবার যে কোনো অ্যালকোহল, যেমন অ্যালকোহলকে ROH, এখানে কি আছে? এক্সট্রা নিঃসঙ্গ ইলেকট্রন যারা সবাই এরাও অন্যকে ইলেকট্রন দান করতে পারবে, এরাও কিন্তু নিউক্লিওফাইল। অর্থাৎ এরা পজিটিভ, এরা প্রত্যেকেই 1 পেয়ার ইলেকট্রন দান অন্যকে করতে পারে, অর্থাৎ যে কোনো পজিটিভ চার্জকে এরা ইলেকট্রন দিতে পারে, সুতরাং এরা প্রত্যেকেই নিউক্লিওফাইল। তাহলে আগে যেমন দেখলাম দুটো নিউক্লিওফাইল, একটা পজিটিভ আগে দেখলাম ইলেকট্রোফাইল 2 রকম, একটা নিউট্রাল আর অ্যানায়নিক। এখানে দেখলাম 2 রকম, একটা অ্যানায়নিক, এটা নিউট্রাল। এবং এখানে আমরা বলেছিলাম যে ইলেকট্রোফাইল মানে হচ্ছে লুইস অ্যাসিড, এখানেও তাই নিউক্লিওফাইল মানে হচ্ছে বেসিক্যালি লুইস ক্ষার, অর্থাৎ যারা অন্যকে ইলেকট্রন দান করতে পারে তারা লুইস ক্ষার, এরা সব লুইস ক্ষার হিসাবে চিহ্নিত থাকে। অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করতে গেলে দুটো টার্ম এখানে আমরা শিখলাম, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এইখানে পড়তে, এই চ্যাপ্টার পড়তে গেলে কাজে লাগবে সেটা ইলেকট্রোফাইলটা কাজে লাগবে। এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ইলেকট্রোফাইলটা কাজে লাগবে। এবং ইলেকট্রোফাইল কিভাবে জেনারেট করে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখবো একটা রিঅ্যাকশন পড়ার ক্ষেত্রে। তো এইবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা আস্তে আস্তে প্রসিড করব। প্রথমে তো আমি একটা স্কিমের মাধ্যমে দেখাচ্ছি যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে। একটু আগে আমি বললাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা সাধারণত অ্যারোমেটিক কম্পাউন্ডের বিক্রিয়া। এখানে যেটা দেখানো হয়েছে স্কিমের মাধ্যমে, সেই স্কিমে কি দেখানো হয়েছে? এই স্কিমে যেটা দেখানো হয়েছে এটা একটা বেনজিন রিং, সেখানে একটা হাইড্রোজেনকে শো করা হয়েছে, হাইড্রোজেনটাকে সরিয়ে একটা ই এখানে বসে গেছে, অর্থাৎ একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা ই বসে গেছে, অর্থাৎ একটা প্রতিস্থাপন করেছে, হাইড্রোজেনের পরিবর্তে নতুন একটা জিনিস এখানে এসেছে। অর্থাৎ একটা কি মানে আগে কি বলেছে? ইলেকট্রোফাইল, অর্থাৎ ইলেকট্রোফাইল দ্বারা হাইড্রোজেনের প্রতিস্থাপন করেছে, এই জন্য বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা। এবার এখানে কিভাবে বিক্রিয়াটা প্রসিড হয়, তার মেকানিজম কি, তার বিক্রিয়া ক্রিয়াকৌশল কি, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তার আগে বলা এখন বলি যে বেনজিন আগের দিনে আমরা দেখেছি এটা অ্যারোমেটিক কম্পাউন্ড,
এখানে 6 পাই ইলেকট্রন আছে, কটা 2 4 6, 4n + 2 পাই n এর মান 1, 4n + 2 পাই সিস্টেম n = 1, 6 পাই সিস্টেম অ্যারোমেটিক কম্পাউন্ড। আর যারা অ্যারোমেটিক কম্পাউন্ড হয় তারা ভীষণ স্টেবল হয়। বেনজিন হচ্ছে ভীষণ স্টেবল। আর একটা কি হচ্ছে ইলেকট্রন রিচ কম্পাউন্ড, অর্থাৎ এখানে 6টা পাই ইলেকট্রন আছে 2 4 6, তাহলে এরা কি হবে, এদের কাছে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি এখানে। আর এইখানে কি আছে, ইলেকট্রনের ঘনত্ব কম, অর্থাৎ পজিটিভ চার্জ আছে এখানে। তাহলে যেহেতু এখানে ইলেকট্রন রিচ সেন্টার অনেক পাই ইলেকট্রন আছে, আর আমরা জানি পাই ইলেকট্রন আছে, আর এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে কি হবে, এই এক্সট্রা ইলেকট্রনের ঘাটতি কি করবে, পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ এখানে বেনজিনটা ইলেকট্রনিক সেন্টার, এটাকে ভাবতে পারি নিউক্লিওফাইলের মতো কাজ করবে, আর কিন্তু পজিটিভ চার্জ ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। তো এই যে এক্সট্রা ইলেকট্রন, এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রনের ঘনত্ব বেশি এখানে, সেটা কি করবে, সেটা ই প্লাসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। অর্থাৎ এ এখানে যে পাই ইলেকট্রন আছে দুটো, সেই দুটো পাই ইলেকট্রন এই ই প্লাসের যেটা 2 ইলেকট্রনের শর্ট আছে ফ্রম অক্টেন, তাকে তার এই দুটো এক্সট্রা ইলেকট্রন একে অ্যাটাক করবে। এবং এখানে হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা ইলেকট্রোফাইল চলে আসবে। এবং সেটা কিভাবে আসবে, কেন আসবে, সেটা স্টেপ বাই স্টেপ আমরা বলবো। কিন্তু যেহেতু এখানে বেনজিন হচ্ছে ভীষণ স্টেবল কম্পাউন্ড, তবুও এই বিক্রিয়াটা করছে, তার কারণ হচ্ছে এটা ভীষণ স্টেবল হলেও এটা হচ্ছে ভীষণ রিয়াক্টিভ। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ভীষণ রিয়াক্টিভ হয় তাহলে রিয়াকশন হয়। যদি এটাও স্টেবল হতো, এটাও ভীষণ স্টেবল হতো, তাহলে বিক্রিয়া কখনোই হতো না। আমি রিয়াকশন করার আগে বলবো, করার সাথে সাথে, যে কেন এই বিক্রিয়াটা হচ্ছে। এটা অ্যারোমেটিক হওয়া সত্ত্বেও, কারণ অ্যারোমেটিক বিক্রিয়া সাধারণত ইনার্ট হয়, কারণ এটা প্রচুর স্টেবল কম্পাউন্ড, ইজিলি ইলেকট্রন ডোনেট করতে চাইবে না। তবুও এর প্রেজেন্সে এই ইলেকট্রন ডোনেট করতে বাধ্য হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রচন্ড রিয়াক্টিভ একটা এটা ফাইল। সেই জন্য এই ইলেকট্রনটা শেয়ার করে এবং এর হাইড্রোজেনকে সরিয়ে নিচে বসে যায়, ইলেকট্রনের বিক্রিয়া ঘটে। এবার এর মেকানিজমটা আমরা দেখব। এর মেকানিজমটা আমরা দেখব কিভাবে বিক্রিয়াটা হয়। প্রথম স্টেপ, এই প্রতিস্থাপনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। স্টেপ 1, এখানে আমরা জানি C6H6 প্রত্যেকে একটা হাইড্রোজেন আছে, প্রত্যেকে sp2 প্লানার সাইক্লিক কম্পাউন্ড, 4n + 2 পাই n - 1, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড একটা 6 পাই সিস্টেম। এখানে আমরা E+ ইউজ করেছি, ইলেকট্রোফাইল, যার 2 ইলেকট্রন শর্ট আছে, ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি আছে। এখানে কি বললাম, এটা পাই ইলেকট্রন আছে 6টা, এটা যেহেতু প্রচুর রিয়াক্টিভ, এটা স্টেবল হলেও এই দুটো পাইলট ইলেকট্রন রিচ, এই ইলেকট্রন এই পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে কি হবে, এখানে দুটো ইলেকট্রন এখানে ইউজ করে দিচ্ছে, এই যেহেতু 2 ইলেকট্রন শর্ট আছে, অক্টেটে খালি আছে, এই দুটো ইলেকট্রন একে ডোনেট করলো। একে ডোনেট করলে কি হবে, এখানে ইলেকট্রনকে ডোনেট করে এই দুটো ইলেকট্রন এইখানে এই ক্ষেত্রে ইউজ হয়ে গেল, এখানে একটা সিগমা বন্ড তৈরি হয়ে গেল। আর এই যেহেতু এখান থেকে বন্ডটা ইউজ হয়ে গেছে, তাহলে এখান থেকে বন্ডটা সরে গেছে, তাহলে এখান থেকে যেহেতু এই দুটো ইলেকট্রন এখানে, এই দুটো ইলেকট্রন যেহেতু এখানে দান করে দিয়েছে, তাহলে এই পাই বন্ডটা থাকবে না। এই পাই বন্ডটার পরিবর্তে একটা সিগমা বন্ড তৈরি হয়েছে, এখানে একটা কি তৈরি হবে, পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ এই দুটো ইলেকট্রন এখানে ইউজ হয়েছে। এখানে কি দেখলাম, এখানে যে এই দুটো পাই ইলেকট্রন এই পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করলো, অ্যাট্রাক্ট করার ফলে পাই বন্ডটা ইউজ হয়ে গেল। পাই বন্ডটা ইউজ হয়ে গেলে কি হবে, এখানে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, এটা পজিটিভ চার্জ হয়ে গেল এবং এটা একটা সিগমা বন্ড ফর্ম হলো, একটা পাই বন্ড ব্রেক করে একটা সিগমা বন্ড তৈরি হলো। সেই জন্য এই যে কম্পাউন্ডটাকে, এই কম্পাউন্ডটাকে সিগমা কমপ্লেক্স বলে। কি কমপ্লেক্স বলে, সিগমা কমপ্লেক্স বলে। এটা কি বলে, এই কম্পাউন্ডটাকে সিগমা কমপ্লেক্স বলে। তাহলে এইখানে আমি কি দেখলাম, তাহলে এইখানে অ্যারোমেটিক ছিল, অ্যারোমেটিক থেকে এখানে আমার 4 পাই সিস্টেম হয়ে গেছে, তাহলে এটা নিশ্চয়ই আর অ্যারোমেটিক নেই, তাহলে এটা অ্যারোমেটিসিটি লস করলো, অ্যারোমেটিসিটি
লস করলো, অর্থাৎ এটা ভীষণ স্টেবল থাকলো, তার স্টেবিলিটি লস করলো, অ্যারোমেটিসিটি লস করলো, অর্থাৎ আগে যে অ্যারোমেটিক কম্পাউন্ড ছিল, প্রচন্ড স্টেবল কম্পাউন্ড ছিল, এই ইলেকট্রোফাইলটাকে ইলেকট্রন দান করার ফলে এই অ্যারোমেটিসিটি লস করে দিল। এবং এই তাহলে এবার দেখবো, এবং যেহেতু এটা একটা স্টেবল কম্পাউন্ড, সেখান থেকে আনস্টেবল কম্পাউন্ড যাচ্ছে, সুতরাং এইটা হতে গেলে অনেকটা সময় লাগবে, অর্থাৎ এই স্টেপটা প্রচন্ড স্লো স্টেপ, এবং এই স্টেপটাকে প্রচন্ড স্লো স্টেপ, এবং এই স্টেপটাকে বলা হয় RDS। এটা সবাই নোট ডাউন করবে। RDS মানে হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ এই বিক্রিয়াটা কত ফাস্ট হবে বা কত স্পিড আপ হবে তার সাথে ডিপেন্ড করবে এই স্টেপটার উপর, এই স্টেপটার উপর ডিপেন্ড করবে। এবং এই কমপ্লেক্সটা যত বেশি স্টেবল হবে, এই রিঅ্যাকশনটা তত বেশি ফাস্ট হবে। এই কমপ্লেক্সের স্টেবিলিটি ডিপেন্ড করছে এখানে কোন কোন গ্রুপ অ্যাড আছে, অর্থাৎ এটা রেজিডেন্স স্টেবিলিটি পাবে কিনা তার উপর ডিপেন্ড করছে। তাহলে যেহেতু এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, যেহেতু এটা নন অ্যারোমেটিক এটা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়, সুতরাং এইটা থেকে যেতে গেলে অনেক শক্তি লাগবে, অনেক সময় লাগবে, সেই জন্য এই প্রসেসটা অনেক স্লো প্রসেস। এবং এটা বলা হয় রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ বিক্রিয়ার হার নির্ণয় ধাপ, অর্থাৎ এই বিক্রিয়ার স্পিড বা গতিবেগ বা এই রিঅ্যাকশনটা কত ফাস্ট হবে বা কত ভালো রিঅ্যাকশনটা হবে, সেটা ডিপেন্ড করবে এই স্টেপটার উপর, এইটার উপর পুরোপুরি। সুতরাং এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্সের স্টেবিলিটির উপর নির্ভর করবে এই বিক্রিয়ার গতিবেগটা, এবং এই বিক্রিয়ার প্রোডাক্টটা আদৌ বিক্রিয়াটা হবে কি না। এবং তাহলে এখানে প্রথম স্টেপটা কি বললাম, এখন প্রথম স্টেপ কি বললাম, প্রথমে একটা ইলেকট্রন রিচ কম্পাউন্ড, ইলেকট্রন ঘাটতি কম্পাউন্ড, এই দুটো ইলেকট্রন শেয়ার করবে এবং এই ইলেকট্রন লস করবে, দুটো লস করে একটা পাইলটটা লস করে সিগমা, একটা সিগমা ফর্ম করবে, এবং এর অ্যালবেসিটি লস হবে, এমনি করে সিগমা কমপ্লেক্স। এবং এইটা বুঝতে পারছি যে আমাদের আগে যে কোন পাই সিগমা প্লাস এভাবে এটা রেজোনেন্সের মাধ্যমে যুক্ত আছে, সেই রেজোনেন্সটা আমি একটু দেখাবো এখানে। তো স্টেপ, তাহলে এখানে রেজোনেন্স আমাকে দেখায় আগে একটা স্টেপ, ই এখানে আছে, এখানে প্লাস অলরেডি আছে, রেজোনেন্সটা যখন দেখায় এখানে কি হবে পাই সিগমা প্লাস, তাহলে পাইটা এখানে গেল, কি হলো এই পাই কোনটা এখানে গেল, এইখানে পজিটিভ হলো, এইটা এখানে আছে, আগে থেকে ই এখানে আছে, এখান থেকে এইটা এখানে গেল, এইখানে পজিটিভ চার্জটা এখানে আসলো, ইটা এখানে আসলো, অর্থাৎ প্লাস চার্জটা কিন্তু এখানে ফিক্স না, এই কন্টিনিউয়াসলি রিংয়ের মধ্যে দিয়ে রেজোনেন্সের মাধ্যমে চারিদিকে ডিলোকালাইজড হচ্ছে, আর কখনো পজিটিভ এখানে, কখনো এখানে, কখনো এখানে, সুতরাং এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে পজিটিভ চার্জটা। এবং এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্স স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে এই রিঅ্যাকশনটা ফাস্ট হবে, কতটা ফাস্ট হবে এবং কতটা সময় কত ভালো প্রোডাক্ট হবে, সেটা এই স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে, এই সিগমা কমপ্লেক্সের স্টেবিলিটির উপর। এখানে আমরা রেজোনেন্স দেখালাম, প্রথমে পাই সিগমা প্লাস রেজোনেন্স কন্ডিশন আছে, এই পাই বন্ড এখানে গেল, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, কারণ এখান থেকে ইলেকট্রন চলে গেছে, আবার এখানে পাই সিগমা প্লাস হয়ে যাবে, পাই সিগমা প্লাস, তাহলে এখানে আবার পাইটা মনে চলে আসবে, প্লাস চলে আসলো, তো এখানে রেজোনেন্স প্রসেসটা আমি একবার দেখালাম। এটা ছিল স্টেপ 1। স্টেপ 2 তে কি আছে, স্টেপ 2 তে আছে, স্টেপ 2 এর পেজটা কি, এবার স্টেপ 2 টাকে আমি দেখাবো। স্টেপ 2 টা হচ্ছে এখানে ই আছে, এখানে পজিটিভ চার্জ আছে। স্টেপ 2 টা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি অ্যারোমেটিসিটি লস অবস্থায় আছে, অ্যারোমেটিসিটি লস করে এই ইলেকট্রোফাইলটাকে গেইন করেছে। আর আমরা প্রথমে এখানে শিখে নেব অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে হাইড্রোজেন অলওয়েজ স্যাক্রিফাইস করবে, অলওয়েজ হাইড্রোজেন, অর্গানিক কেমিস্ট্রি অলওয়েজ হাইড্রোজেন স্যাক্রিফাইস করবে। তো এখানে যে হাইড্রোজেনটা আছে, সেই হাইড্রোজেন কি হবে, এই রিঅ্যাকশন সিস্টেমে যে যে রিয়েজেন্টগুলো থাকবে, মেবি অ্যানাইন হতে পারে, মেবি ওয়াটার হতে পারে, যে কোনো পরবর্তীকালে দেখবো স্টেপ বাই স্টেপ, তখন দেখবো রিঅ্যাকশন সিস্টেমের যে কোনো নিউক্লিওফাইল দ্বারা এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হবে। তো হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে কী করবে, বা হাইড্রোজেনটা লস হবে, এবং হাইড্রোজেনের যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন এখানে ডোনেট করবে, ডোনেট করলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ এখানে একটা কথা কি, এই হাইড্রোজেনটা লস হবে। কিভাবে লস হবে, কি জন্য লস হবে, কারণ এটা আমরা আগের মতো অ্যারোমেটিক অবস্থায় আসতে চাই, কারণ এটা আনস্টেবল কম্পাউন্ড, এটা স্টেবল কম্পাউন্ড। রিঅ্যাকশন করার সাথে ও এই বন্ডটা লস করেছিল, এবং এই বন্ডটা লস করে
ইটাকে ধরেছিল, যখন ইটাকে ধরা হয়ে গেছে তখন ও আবার কি চাইবে, আবার আগের মতো অবস্থা অ্যাডমিন করতে চাইবে, যেটা 4+2 সিস্টেম অ্যারোমেটিক কম্পাউন্ড, সেই জন্য এই হাইড্রোজেনটা লস করবে। যেহেতু সিএইচ বন্ড উইক বন্ড এবং সহজেই এই বন্ডটা ব্রেক করতে পারে, সেই জন্য রিয়াকশনের স্বার্থে অলওয়েজ অর্গানিক কেমিস্ট্রিতে হাইড্রোজেনটা স্যাক্রিফাইস করবে। এবং এই হাইড্রোজেন এখানে স্যাক্রিফাইস করলো, দুটো ইলেকট্রন এখানে আবার চলে আসলো, অর্থাৎ আবার এখানে একটা পাই বন্ড জেনারেট করলো, অর্থাৎ আবার একটা অ্যারোমেটিক অবস্থায় ফিরে আসলো। এবং তার পরিবর্তে আমরা হাইড্রোজেনের পরিবর্তে একটা নতুন ইলেকট্রোফাইল এখানে প্রতিস্থাপিত হয়েছে, সেজন্য নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো নিশ্চয়ই এটা কি হবে, এটা হবে ফার্স্ট প্রসেস, কারণ এটা আবার অ্যারোমেটিসিটি লস, নন অ্যারোমেটিক আবার কি নন অ্যারোমেটিসিটি গেইন করলো। অর্থাৎ প্রথম স্টেপটা তো দুটো স্টেপ এখানে, প্রথমত হচ্ছে অ্যারোমেটিসিটি লস, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যারোমেটিসিটি গেইন। প্রথম তাহলে কি দেখলাম, প্রথম স্টেপটা হচ্ছে অ্যারোমেটিসিটি লস করবে, সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যারোমেটিসিটি গেইন করবে। অর্থাৎ অ্যারোমেটিসিটি লস করলে কি জন্য, ইলেকট্রোফাইলটা গ্রহণ করার জন্য। সেকেন্ড স্টেপ কি, সেই ইলেকট্রোফাইল আবার আগের অবস্থায় ফিরে যাবে, হাইড্রোজেনটা লস করবে এবং তার অ্যারোমেটিসিটি আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ মেকানিজমটা আমরা বুঝতে পারলাম। এখানে আর একটা জিনিস আমি বলে রাখি, যে এখানে সবাই ভালো করে দেখবা, যে এখানে কিন্তু এই স্টেপটা হচ্ছে মেন স্টেপ, এটাই হচ্ছে রেটটা ডিটারমাইন করে, সমস্ত রিঅ্যাকশনে ডিপেন্ড করে কিন্তু এই স্টেপটাও। যদি কোনো একটা বিক্রিয়া অনেকগুলো ধাপে ঘটে, তো সেই বিক্রিয়া মেন যে ধাপটা সেটা হবে, ওই সমস্ত ধাপের মধ্যে যেটা ষোলো ধাপ, সেটা হবে কিন্তু রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ সেই বিক্রিয়াটা মেন ধাপ। এবার এই মেন ধাপে কিন্তু কোনো সিএইচ বন্ড ভাঙেনি, এই মেন ধাপে কিন্তু কোনো সিএইচ বন্ড ভাঙেনি, শুধু পাই বন্ড ব্রেক করেছে। এটা কিন্তু খুব ভালো করে নোট ডাউন করতে হবে, মেন ধাপে কিন্তু কোনো সিএইচ বন্ড ভাঙেনি। এটা কেন বললাম, কারণ এরকম ধরনের একটা কোশ্চেন আসতে পারে যে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ডয়টোরিয়াম আছে, এই একটা বিক্রিয়া দেওয়া আছে, এই একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে বলল কোন বিক্রিয়াটা স্পিডে ঘটবে, কোন বিক্রিয়াটা ফার্স্ট হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, যেহেতু এই এখানে মেন কি সিএইচ বন্ডটা ব্রেকিং, এই সিএইচ বন্ডটা কিন্তু আর ডিএস স্টেপে হয়নি, অর্থাৎ স্লো স্টেপে হয়নি, ফার্স্ট স্টেপে কোনো সিএইচ বন্ড ভাঙেনি। তাহলে যেহেতু সিএইচ বন্ড বা সিডি বন্ড দ্বিতীয় স্টেপে ঘটেছে, সেই জন্য এই দুটো বিক্রিয়ার স্পিড সেম হবে। এই বন্ডে কি থাকলো তার উপর ডিপেন্ড করবে না, এটাকে বলা হয় আইসোটোপিক সাবস্টিটিউশন। এটা পরীক্ষায় খুব আসে, অর্থাৎ এই বিক্রিয়া হতে স্পিড এবং এই বিক্রিয়া হওয়ার স্পিড দুটোই সেম হবে। কারণ এই যে রেট ডিটারমিনিং স্টেপে এই বন্ডটা ইনফরমেশন নেই, এটা কি আছে সেকেন্ড স্টেপে। যদি ফার্স্ট স্টেপটা হচ্ছে আরডিএস স্টেপ, বিক্রিয়া হার্নিংয়ের ধাপ, বিক্রিয়া হার্নিংয়ের ধাপটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশনটাকে পরিচালনা করে। সুতরাং সেকেন্ড স্টেপে যেহেতু এই বন্ডটা ব্রেক করেছে, ফার্স্ট স্টেপে এই বন্ডটা কোনো ব্রেকিং হয়নি, সুতরাং এইটার উপর কোনো রিঅ্যাকশনের স্পিড ডিপেন্ড করবে না। তাহলে সিএইচ বন্ড থাক আর সিডি বন্ডই থাক, হাইড্রোজেন থাক আর ডয়টোরিয়াম থাক, দুটোর স্পিড কিন্তু সেম হবে। কারণ ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যারোমেটিসিটি লস, যেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, যেটা কিন্তু পাই বন্ড লস করেছে। এটাকে বলা হয় আইসোটোপিক সাবস্টিটিউশন। সুতরাং হাইড্রোজেন থাক আর ডয়টোরিয়াম থাক, বিক্রিয়ার স্পিড দুটোর ক্ষেত্রে সেম হবে। এটা ছিল ইলেকট্রিক সাবস্টিটিউশন মেকানিজম বা বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এবার আমরা স্টেপ বাই স্টেপ ফ্লোরিনেশন, হ্যালোজেনেশন, নাইট্রেশন কিভাবে হয়, সালফোনেশন কিভাবে হয়, এই প্রত্যেকটা স্টেপকে আস্তে আস্তে দেখব। এটা মেকানিজমটা হলো